নমস্কার, আমি দেবাশ্রী করাই, পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউটের কম্পিউটার শিক্ষক। আজকের বিষয় হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। এই যে নাম্বার, যার বাংলা অর্থ হচ্ছে সংখ্যা, যেটা আমরা সংখ্যা বলে থাকি, সেই নাম্বারিং সিস্টেম নিয়ে আমরা পড়ব। এই সংখ্যা আমরা ছোট থেকেই শিখে আসছি, যখন থেকে আমরা বলতে পারি অঙ্কে প্রবেশ করা বা ছোট থেকে গণনা করা, সেখান থেকে নাম্বার জিনিস বা সংখ্যা জিনিসটা আমরা শিখে আসছি। এই তখন শেখা ধাপে ধাপে পরিবর্তন হয়ে এখন শেখার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। তো সেই অনুসারে নাম্বারিং সিস্টেমকে সাধারণত দুটো ভাগে আমরা ভাগ করে থাকি। একটা ভাগকে বলা হয়ে থাকে পজিশনাল নাম্বার সিস্টেম, আরেকটা ভাগ হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখানে পজিশনাল, নন পজিশনাল, প্রথমে আমি চলে যাই নন পজিশনাল জিনিসটা কি, তারপরে পজিশনাল জিনিস। এটা আমাদের পরবর্তীকালে আমরা এটা শিখেছি। আমরা প্রথম ধাপে নন পজিশন সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি। নন পজিশনাল অর্থাৎ যার কোনো স্থান নেই, পজিশন বলতে স্থান, যার কোনো স্থান নেই, সেটাই হচ্ছে নন পজিশনাল। এই নন পজিশন শব্দ শুধু আজ নয়, আদিম যুগ থেকে চলে আসছে। যখন মানুষ পশু শিকার করত, সেই পশুর হিসেব আঁকার জন্য পাথর অথবা কয়লার টুকরো মাটি থেকে তুলে গোয়ার গায়ে দাগ ফেলে দিত, সেই সময় থেকে। এমনকি আমরাও ছোট সময় সংখ্যা নিয়ে শেখার ক্ষেত্রে প্রথম ধাপে আমরা এই নন পজিশনাল নিয়ে আমরা শিখে থাকি। নন পজিশনাল বলতে যেমন ধরে নিচ্ছি, যেমন ধরো আমরা এখানে কয়েকটা দাগ দিলাম, যদি এখন জিজ্ঞেস করা হয় তার সংখ্যা কত, না আমরা 1 2 3 4 5 5টি সংখ্যা, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল। এই জন্যই না, এই যে শেষের সংখ্যাকে আমি মুছে নিয়ে স্থানকে পরিবর্তন করে দিলাম, স্থান পরিবর্তন করলেও আমাদের মানের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ সংখ্যা আবার 5 হয়ে গেল। অর্থাৎ এর কোনো পজিশন নেই, স্থান নেই। এই পাশ অর্থাৎ বাঁ পাশে অথবা ডান পাশে যে কোনো পাশ থেকে আমরা অদল বদল বলতে পারি, স্থান পরিবর্তন করি না কেন, সেটা আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এইটাই হলো আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেম। আর এবার যাচ্ছি পজিশনাল, যার স্থান রয়েছে। যেমন পজিশনাল নাম্বার সিস্টেমে আমি একটা সংখ্যা টাইপ করলাম 217, 217, 217। এই সংখ্যা হচ্ছে আমার পজিশনাল। কেন বলা হচ্ছে কি পজিশনাল? না, এই সংখ্যার স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয়ে যাবে। যেমন এখান থেকে আমি 7কে মুছে দিলাম, প্রথমে 7কে বসিয়ে দিলাম, এর আগে আমার মান ছিল 217, এখন যার মান হয়ে যাচ্ছে 721। অর্থাৎ স্থান পরিবর্তন করলে এর মান পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের পজিশনাল নাম্বারিং সিস্টেম। এই নন পজিশন নিয়ে আর কোনো ভাগ আমরা পাবো না। যা কিছু ভাগ পাবো বা নাম্বার সিস্টেমে আমরা যা কিছু শিখবো, সে সমস্ত আমরা পজিশনাল নাম্বার সিস্টেম চলে যাচ্ছি। পজিশনাল নাম্বার সিস্টেমে ভাগ, এই যে পজিশনাল যে নাম্বার সিস্টেম বলা হচ্ছে, এই পজিশনাল নাম্বার সিস্টেমকে সাধারণত 4টে ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি 4টে ভাগ? তাহলে ফার্স্ট বললাম নাম্বার সিস্টেম দুটো ভাগে বিভক্ত, একটা বললাম পজিশনাল, একটা নন পজিশনাল। পজিশনাল অর্থাৎ স্থান পরিবর্তন করলে যার মান পরিবর্তন হয়ে যাবে, সেটা হয়ে গেল পজিশনাল। আর নন পজিশনাল সেগুলি হচ্ছে যেগুলো স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হবে না, সেগুলো এগুলো আমাদের নন পজিশনাল। এবার আসে মানে পজিশনাল নাম্বার সিস্টেম কতগুলো ভাবে বিভক্ত এবং সেগুলো কি কি। প্রথমে যেটা সবসময় আমরা ব্যবহার করে থাকি, আমরা দৈনন্দিন জীবনে বলতে পারি, সকাল থেকে সন্ধ্যা যা কিছু হিসেব করি না কেন, যা কিছু সংখ্যা লিখে থাকে না কেন, সেই সংখ্যা পজিশনের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। এই সংখ্যাকে আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে, যেটা আমাদের মধ্যে সচরাচর সবসময় ব্যবহার, ডেসিমাল নাম্বার সিস্টেম। এর বাদ দিয়ে যেগুলো ইলেকট্রনিক্স বা ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে পারি, এই ক্ষেত্রে আমাদের আরেকটা নাম্বারিং সিস্টেম আমাদের ব্যবহার হয়ে থাকে, যেটা বলা হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেম। বাইনারি, এখন সমস্ত কিছুই আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর, সমস্ত কিছু মোবাইল, টিভি, সিডি, সমস্ত কিছুই রয়েছে ডিজিটাল।
সেটাতে বাইনারি নাম্বার সিস্টেম। এর বাদ দিয়ে আরো রয়েছে যেটা বলা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, এছাড়াও একটা হচ্ছে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা মোটামুটি চারটে ভাগে ভাগ করলাম। একটা বললাম ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, আর একটা বললাম হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম। প্রথমে হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বললাম প্রায় ব্যবহার হয়ে থাকে। এই ডেসিমাল সংখ্যা সাধারণত 10টা সংখ্যা নিয়ে গঠিত হয়ে থাকে। কি কি 10টা সংখ্যা? না 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। এই 10টা সংখ্যা, যে কোনো কিছু সংখ্যা আমরা লিখি না কেন তার জন্য এই 10টি সংখ্যার মধ্যেই আমাদের সংখ্যাগুলো থাকে। অর্থাৎ ডেসিমেলের এই 10টি সংখ্যা, এই 10টি সংখ্যাকে বলা আছে ডেসিমেলের বেস। অর্থাৎ ডেসিমেলে যদি জিজ্ঞেস করা হয়ে থাকে বেস কত, সেই ক্ষেত্রে আমরা বলবো 10 ডেসিমেলের বেস। ডেসিমেল সংখ্যা বোঝানোর জন্য এই বেস গুলো ব্যবহার হয়। যেমন কোন জায়গায় একটা ডেসিমেল সংখ্যা লিখলাম, আমি এই পাশে লিখে দিচ্ছি জায়গা নিয়ে আমাদের পাশে। যেমন আমি লিখলাম 419, এই জায়গায় আমি লিখে দিলাম 10। এই যে 10 দিলাম, 10 দিলাম, এটা বোঝানো হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে 10 রয়েছে, অর্থাৎ সেটা আমাদের ডেসিমেলে রয়েছে। এটা বেস। কেন বেস? আবার বলে দিচ্ছি, ডেসিমেল সংখ্যা এই 0 থেকে 9 টোটাল 10টা সংখ্যা নিয়ে গঠিত হয় বলে ডেসিমেলের বেস হয়ে যাচ্ছে 10, 10। এবার চলে আসছে আমরা বাইনারি। বাইনারি দুটো সংখ্যা 0 আর 1, এই দুটো সংখ্যা দ্বারা বাইনারি গঠিত হয়ে থাকে। আমরা পরবর্তীকালে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমরা হয়তো পেয়ে থাকবো 0 মানে অফ, 1 মানে অন, এই সকল পার্টগুলো। এখন এগুলো নিয়ে যাচ্ছি না। তাহলে বাইনারি আমাদের দুটো সংখ্যা 0, 1, অর্থাৎ বাইনারি যদি জিজ্ঞেস করা হবে তাকে বেস কত, সেক্ষেত্রে বেস করবো আমরা, এর বেস হচ্ছে 2, 2 হচ্ছে বেস। যেমন একটা एग्जांपल, বাইনারি আমি একটা সংখ্যা দিচ্ছি 1 0 1 1 0, যে কোনো একটা সংখ্যা দিলাম, এখানে বেসে আমি 2 দিলাম, এর বেস হচ্ছে 2। ঠিক একই ভাবে অক্টাল, অক্টাল আমাদের 8টি সংখ্যা নিয়ে গঠিত হচ্ছে। কি কি 8টা সংখ্যা? না 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ এর বেস হয়ে যাচ্ছে আমাদের 8। 0 থেকে 7, অক্টালের বেস 8। চলে আসছে আমাদের হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিছু জানার বিষয় রয়েছে। যেমন এই বেসগুলো আমরা সরাসরি আমরা 0 থেকে 9 বলে দিলাম, 0 1 বলে দিলাম, 0 থেকে 7 বলে দিলাম। হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটু চেঞ্জ রয়েছে। কি চেঞ্জ রয়েছে সামান্য কারণে? না টোটাল হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। 16 কি কি? না প্রথম হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা হচ্ছে প্রথম সংখ্যা। পরের সংখ্যা হলো কি? না এই 10টা দেখতে পাচ্ছি আমরা ডেসিমেলে ব্যবহার হয়েছে, এক একটা সংখ্যা 0 1 2 3 করে 9 করে। এরপরে 9 এর বড় সংখ্যা যদি বলা হয়, অর্থাৎ আমাদের 11 নম্বর সংখ্যা, সেটা হচ্ছে 10। তো এখানে 10 লেখা হয় না, 1 0, এই যে 10, এই যে 1 আর 0, এখানে আমাদের দুটো সংখ্যা মিলিত হয়ে যাচ্ছে। এই জন্য 10 কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে a, পরবর্তীকালে 11 কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে b, ঠিক একইভাবে c d e f। আমি নিচে সংখ্যা বলে দিচ্ছি। a বলতে আমাদের 10 বোঝানো হয়ে থাকে, b বলতে 11, c বলতে 12, d বলতে 13, e বলতে 14 নাম্বার 14, আর f বলতে 15। অর্থাৎ হেক্সাডেসিমাল টোটাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9, আর এদিকে 10 থেকে 15, যেটা আমাদের কোডে ব্যবহার করে থাকি a থেকে f। 10 means a, 11 b, 12 c, 13 d, 14 e আর 15 f। এই টোটাল 16টা সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল। অর্থাৎ হেক্সাডেসিমালে যদি বেস জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে বেস হয়ে যাচ্ছে আমাদের 60। এই হচ্ছে নাম্বারিং সিস্টেম। আরেকবার আমি টোটাল জিনিসটা আরেকবার আমি পরিষ্কার করে দিচ্ছি। নাম্বারিং সিস্টেম, যেটা বাংলায় বললাম সংখ্যা পদ্ধতি, সংখ্যা ছোট থেকে আমরা শিখে আসছি। এই সংখ্যা পদ্ধতিকে সাধারণত দুটো পার্টে বললাম ভাগ করা হয়ে থাকে। একটা বললাম পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা বললাম নন পজিশনাল নাম্বার সিস্টেম।
পজিশনাল যেটা স্থান পরিবর্তন করলে মানে পরিবর্তন হয়েছে, পজিশন আর স্থান, স্থান রয়েছে, স্থানটা পরিবর্তন হয়ে গেলে মানে পরিবর্তন। আর নন পজিশনাল যার কোনো পজিশন নেই অর্থাৎ স্থান নেই, যে কোনো পাশেই বসায় না কেন, অর্থাৎ এই পাশ থেকে ও পাশ চলে যাক বা এই পাশ থেকে এই পাশ চলে আসে না কেন, ডিজিটের পরিবর্তন মানে সংখ্যার স্থানের পরিবর্তন হলেও মানের কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে নন পজিশনাল। এই পজিশনাল নাম্বারিং সিস্টেমকে চারটে ভাগে ভাগ করা হয়ে থাকে। হচ্ছে ডেসিমেল, যেটা আমরা সব সময় ব্যবহার করে হয়ে থাকি। সেই ডেসিমেল সংখ্যা যে কোনো সংখ্যায় আমরা লিখি না কেন 0 থেকে 9 দ্বারা সংখ্যাগুলো করতে হয়, অর্থাৎ 0 থেকে 9 এই 10টা সংখ্যা হয়ে গেল, 10 হয়ে গেল ডেসিমেলের বেস। ঠিক একইভাবে বাইনারি, বাইনারি সংখ্যা দুটো সংখ্যার দ্বারা গঠিত হয়ে থাকে, 0 আর 1। এই দুটো সংখ্যা হচ্ছে বাইনারি, অর্থাৎ বাইনারি বেস হচ্ছে 2। অক্টাল 0 থেকে 7, এই 8টি সংখ্যা 0 থেকে 7 টোটাল হচ্ছে সংখ্যা কিন্তু 8, 0 1 1 2 2 3 4 5 6 করে 7 করে 8টা সংখ্যা হচ্ছে, যার বেস হচ্ছে 8। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। কিভাবে? 0 থেকে 9 আর 10 থেকে 15, যেগুলো কোডে ব্যবহার হচ্ছে 10 বোঝানোর জন্য A, 11 এর জন্য B, 12 এর জন্য C, 13 এর জন্য D, 14 এর জন্য E আর 15 এর জন্য F ব্যবহার করে। মোটামুটি প্রাথমিক বা প্রাইমারি যে নাম্বারিং সিস্টেমের পার্টটা, সেটা আশা করি আমাদের অনেকের কাছে ক্লিয়ার হয়ে থাকবে। যদি এর মধ্যে ক্লিয়ার না হয়ে থাকে নিচে কমান্ডে দিয়ে থাকবে, আমরা পরবর্তীকালে ক্লাসে আমরা চেষ্টা করব সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবার চলে আসি যে এক নাম্বার থেকে অন্য নাম্বারের সম্পর্ক, একে অপরের সম্পর্কের কি রয়েছে। পরবর্তীকালে কনভার্ট যাবো, আগে সম্পর্কে চলে আসি। ডেসিমেল আর বাইনারি এই দুটো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। পরবর্তীকালে ক্লাসে আমরা বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। আর চলে আসি ডেসিমেল, বাইনারি। সাধারণ লিঙ্ক চলে যায় ডেসিমেল আর বাইনারির মধ্যে। সাধারণ লিঙ্ক আমি এক পাশে দিচ্ছি ডেসিমেল, আর এক পাশে দিচ্ছি আমি বাইনারি, দুপাশে দুটো লিখলাম। ডেসিমেল বললাম যেটা আমরা সব সময় ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে, সেটা হচ্ছে ডেসিমেল। আর বাইনারি যেটা ডিজিটাল ইলেকট্রনিক্স ক্ষেত্রে বলা যেতে পারে, ব্যবহার হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের বাইনারি। সম্পর্কে কি না, আমি একটা সাধারণ সম্পর্কে দিয়ে আসছি, বেসিক ক্যালকুলেশন প্রথমেই যাচ্ছি না। যেমন ডেসিমেলের 1 খুব ভালোভাবে বোঝা আছে, ডেসিমেলের 1 সেই ক্ষেত্রে বাইনারির তার ডিজিটালের ক্ষেত্রে হচ্ছে 1। ডেসিমেলের 1, বাইনারির ক্ষেত্রে হচ্ছে 1। বাইনারি আবার বলে দিই, বাইনারি কিন্তু 0 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হয় না, কিন্তু ডেসিমেলের ক্ষেত্রে আমরা 0 থেকে 9 করেছিলাম। 0 থেকে 9 অর্থাৎ যে কোনো সংখ্যা তৈরি হবে না, 0 থেকে 1 ধারই তৈরি হবে। এবার ডেসিমেলে চলে আসে 2, এইখানে রয়েছে আমাদের ডেসিমেলের 2, বড় দিচ্ছি না, ছোট করে দিচ্ছি। হ্যাঁ, ডেসিমেলের 2। বাইনারির ক্ষেত্রে তো নিশ্চয়ই 2 হবে না, কারণ আবার বলে দিচ্ছি বাইনারি বললাম 0 1 ছাড়া অন্য কোনো হয় না। এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে 1 0 দুটো ঘর চলে আসছে। এবার যদি 3 হয়ে থাকে 3, সেই ক্ষেত্রে কি হবে না, আমাদের এগুলো হচ্ছে একটা ডিজিট। ডিজিট 1 মানে অন হিসেবে ধরে নিতে পারি, আর 0 মানে অফ, অফ বা খালি বলা যেতে পারে। 1 মানে ভর্তি, আর 0 মানে হচ্ছে যেটা খালি, মানে সেখানে আমাদের পাত্রে কোনো জিনিস নেই এখন পর্যন্ত, এইটা হিসেবে আমরা ধরে নিচ্ছি। তাহলে ফার্স্ট আমরা একটা ডিজিটে একটাই বাক্স ছিল আমাদের, বা একটাই বলতে পারি আমাদের একটা জায়গা পাত্র ছিল আমাদের। 1 এ একটা পাত্র কমপ্লিট হয়ে গেছে। যে মুহূর্তে আমরা 2 নিলাম, আমার দুটো পাত্র নেওয়া হয়েছে, একটা পাত্র ভর্তি হয়ে গেছে, সেকেন্ড পাত্র আমার খালি রয়েছে। এবার 3 তে একটা পাত্রকে খালি রেখে আমি আবার একটা পাত্র নিতে পারবো, সেক্ষেত্রে সম্ভব কিভাবে কাজটা করতে হবে না, ওই পাত্রকে আমি ভরাট করে দিলাম 3 মানে পাত্র খালি রয়েছে, আবার নতুন করে একটা পাত্র আমার পাওয়া সম্ভব না। আমি আগে পাত্রকে পুরোপুরি ভর্তি করব, তারপর একটা পাত্র পাবো। ওই যে 3 ক্ষেত্রে কি করলাম, যে পাত্র খালি ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার 4, এই পাশে আমাদের ডেসিমেলে যখন 4 হবে, কোনো পাত্র আমার খালি নেই, সেই ক্ষেত্রে নতুন করে একটা পাত্র নিলাম। নতুন পাত্র যে মুহূর্তে নেব, আগের পাত্রগুলো সমস্ত কি হয়ে যাচ্ছে আমার খালি থেকে যাচ্ছে। এবার হচ্ছে 4 এর পর চলে আসছে 5। 5 এর ক্ষেত্রে কি হবে না, এইখানে 1 যেটা ছিল সেটাই থাকছে, পরের পাত্র এই দিক থেকে ভরাট হচ্ছে আমাদের। ঠিক একইভাবে 6 কি হয়ে যাবে না, এই পাত্র 1 থাকছে, এইটাও আমাদের খালি ছিল, 1 হয়ে গেল, এই 1। এইভাবে যাচ্ছে আমি
ঠিক একইভাবে 6 এর পর 7, 7 এর ক্ষেত্রে কি হবে না এখানে 1 0 0 0 এই হচ্ছে আমাদের সামান্য এক্ষেত্রে ভুল হয়েছে। আমাদের 1 আছে 2 আছে, হ্যাঁ এই ক্ষেত্রে ভুল হয়েছে আমাদের এই 6 এর ক্ষেত্রে। 6 এর ক্ষেত্রে এটা যখন 1 হবে এটা কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে, এই নিয়ম চলবে, এই যে নিয়ম। 7 এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে আমাদের 1, এটা 1 থাকবে, এটাও 1 হবে, এটাও 1। এই ক্ষেত্রে ঠিক একইভাবে কি হবে না এবার আর পাত্র খালি নিয়ে আবার একটা পাত্র নিলাম, পরেরগুলো আমার খালি হয়ে যাচ্ছে। 9 এর ক্ষেত্রে ঠিক একইভাবে এটা 1 থাকবে, লাস্টেরটা 1 হবে। 10 এর ক্ষেত্রে এইভাবে কন্টিনিউ চলবে। তো এইভাবে সংখ্যা 1 থেকে কতগুলি আমরা করতে পারবো, কয়েকটা সংখ্যা করলাম সেই ক্ষেত্রে হয়তো আমাদের কয়েকটা ক্ষেত্রে আমাদের সম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু কিছু এমন কোনো সংখ্যা দেওয়া আছে ধরে নিচ্ছি আমাদের 27 বা 36 বা 48 এরকম সংখ্যা যদি দেওয়া হয়ে থাকে, এইভাবে কি আমরা ক্যালকুলেশন করতে যাব, অনেক সময় লেগে যাবে। এটা একটা সাধারণ আমি একটা লিঙ্কের কথা বললাম, লিঙ্ক যেভাবে আমরা একটা লিঙ্ক করে রাখতে পারি, কিন্তু এই লিঙ্ক নিয়ে আমরা কাজ করতে যাব না। তাহলে বলা যেতে পারে বড় কোনো সংখ্যা চলে এলে বা বড় কেন সামান্য কিছু সংখ্যা চলে এলে আমাদের ক্ষেত্রে একটা বিরাট মানে ক্যালকুলেশনের ব্যাপার চলে আসে। ওই জন্য একটা পরিবর্তন বা কনভার্টের একটা রুল রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়মে যাব। তাহলে প্রথমে সাধারণ একটা আমি বেসিক জিনিসটা বোঝালাম ডেসিমাল বাইনারির মধ্যে। এবার আসল পরিবর্তনের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কের দিকে চলে আসে। ছোট এক সংখ্যার ক্ষেত্রে করেছিলাম আমরা, এবার 2-3টে সংখ্যার ক্ষেত্রে চলে যাচ্ছি। এবার যে অঙ্কটা আমরা যাচ্ছি পরের স্টেপে, কনভার্ট ফ্রম ডেসিমেল টু বাইনারি। ডেসিমেল থেকে কিভাবে বাইনারি আমরা পরিবর্তন করব, আগে যেটা করলাম সেটা জাস্ট 1 2 3 4 এইভাবে একটা বোঝানো হয়েছে। সেই জিনিসকে আমরা বড় কোনো সংখ্যা থাকলে সহজে কিভাবে পরিবর্তন করতে পারবো সেদিকে চলে আসে। যেমন এখানে আমি একটা সংখ্যা দিলাম 48, যার বেসে দিলাম 10 10 বেস, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, কেন এর আগেই বলা হয়েছিল ডেসিমেলের বেস হচ্ছে 10। এটা পরিবর্তন করব কত হবে আমাদের, যার বেস দিলাম 2, অর্থাৎ কত হবে আমাদের 2 এর বেস, বাইনারি বেস হচ্ছে 2, অর্থাৎ কত হবে বাইনারি। খুব সহজ। কোন ডেসিমেল সংখ্যাকে যখন কোনো কিছুতে কনভার্ট করা হবে, যেমন এখানে আমাদের ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা হচ্ছে, তাহলে কোন ডেসিমেল সংখ্যাকে যে জিনিসে পরিবর্তন করব তার বেস দ্বারা ভাগ করে যাবে, একদম সহজ নিয়ম। যেমন এখানে ডেসিমেল পরিবর্তন কিছু হচ্ছে বাইনারি, বাইনারি বেস কত 2, তাহলে এই ডেসিমেল সংখ্যাকে ওই বাইনারির বেস দ্বারা এখন আমরা ভাগ করে যাব, অর্থাৎ 48 কে 2 দিয়ে ভাগ। আবার বলে যাচ্ছি যে কোন ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তন করার ক্ষেত্রে ডেসিমেল যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে যেটাতে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখন পরিবর্তন হচ্ছে বাইনারি, তার বেস দ্বারা ভাগ করব। কোন সংখ্যাকে ভাগ করলে, কেন দুটো রয়েছে আমাদের ভাজ্য আর ভাজক, এর বাদ দেওয়া দুটো অংশ পাওয়া যাবে, সেটা হচ্ছে ভাগফল আর ভাগশেষ। 48 কে 2 দিয়ে ভাগ করলে এর ভাগফল হয়ে থাকবে 24, অর্থাৎ 24, ভাগশেষ কিছু নেই মানে 0, সেটা আলাদাভাবে আমি ভাগশেষকেও লিখে যাব। এবার আবার যেটা ভাগফল 24 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 24 কে আবার 2 দিয়ে ভাগ করলাম, যার ভাগফল হচ্ছে 12, ভাগশেষ হয়ে যাচ্ছে কিছু থাকছে না মানে 0। কন্টিনিউ করে যাব আমি, 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 6, 0 again 6 divided by 2 3 0, এবার পরপর করে যাচ্ছি, আবার কন্টিনিউ 3 divided by 2। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কোনো দশমিক মানে দশমিকের ঘরে ভাগ করলে চলে, পূর্ণ সংখ্যা ভাগ 3 কে 2 দিয়ে ভাগ করব, দশমিক দিয়ে তো মিলে যাবে ভাগ সাধারণত, এই দশমিক দিয়ে মিলাবো না, পূর্ণ সংখ্যা ভাগ করব, যা পড়ে থাকবে সেটা আমি ভাগ শেষে লিখব। 3 কে যদি 2 দিয়ে ভাগ করা হয়ে থাকে, পাশে আমি একবার চলে যাচ্ছি ভাগ, আমি 2 কে 2 করলাম, তাহলে ভাগফল হয়ে গেল আমাদের 1, আর পড়ে থাকছে আমাদের 1, এখানে ভাগফল 1 হয়ে যাচ্ছে, ভাগশেষে 1 চলে এসে এই জায়গায় আর আমি করতে যাব না। এই পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয়ে গেল।
এবার আমি উল্টো দিক থেকে শেষ থেকে প্রথমে লাস্টে কত রয়েছে এই যাতে স্টার্ট করব 1, এ পাশে কি রয়েছে 1, তারপর কি রয়েছে 0 0 0 0। এটা হলো আমাদের বাইনারি নাম্বার। অর্থাৎ 48 যেটা ডেসিমেলে হচ্ছে 48 48, সেটা বাইনারি তার মান হচ্ছে 110000। এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। আবার একটা সংখ্যা চলে যায়, আর এবার দেখে নাও পরের সংখ্যা যাচ্ছে আমি 27 27 এ যাচ্ছে। তাহলে আমাদের 27 বেস রয়েছে 10 অর্থাৎ ডেসিমেল, পরিবর্তন করব বেস রয়েছে 2 আর বাইনারি। 27 ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কত কি করব না, যেটা ডেসিমেল সংখ্যা রয়েছে তাকে আমি 2 দ্বারা ভাগ করে যাব। তো 27 কে 2 দিয়ে প্রথমেই ভাগ হচ্ছে, 27 কে 2 দিয়ে ভাগ মিলবে না, কত হবে না ভাগফল হবে 13, ভাগ শেষে কত থাকবে 1। ঠিক একইভাবে আবার 13 ডিভাইড বাই 2, 13 কে আবার 2 দিয়ে ভাগ ফলে হবে 6, ভাগ শেষে 1। ঠিক একইভাবে 6 ডিভাইড বাই 2, 6 কে আবার 2 দিয়ে ভাগ ফলে 3, ভাগ শেষে কিছুই থাকছে না, এই ক্ষেত্রে 0। আবার 3 ডিভাইডেড বাই 2 ভাগফল 1, ভাগ শেষে 1। এই 1 কে আবার 2 দিয়ে ভাগ করা যেতে পারে, সেই ক্ষেত্রে এখানে 1 আসবে, এখানে 0 আসবে, অত কষ্ট করে করার দরকার নেই আমাদের। আমরা এখানে পেয়ে গেছি, এখান থেকে স্টার্ট হচ্ছে এইভাবে, যেভাবে অ্যারো দিচ্ছি এইভাবে চলবে আমাদের। ফার্স্টে কত রয়েছে 1, এখানে 1, দেন 0 1, এখানে নেক্সট 1, বেশি দিলাম। অর্থাৎ 27 যেটা ডেসিমেলে 27 হচ্ছে, তার বাইনারি মান হবে 11011। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি কনভার্ট জিনিসটা জানলাম, ডেসিমেল থেকে বাইনারি জিনিসটা জানলাম। আমরা আবার পাশে লিখে দিচ্ছি, আমরা একটা করলাম 48 যেটা ডেসিমেল, বাইনারিতে আমাদের হয়েছিল 110000। আবার একটা করেছিলাম আমাদের 27 যেটা ডেসিমেল ছিল, যার বাইনারি হয়েছিল আমাদের 11011। এটা করেছিলাম আমরা ডেসিমেল থেকে বাইনারিতে। এবার আমরা উল্টো চলে আসি, কোন একটা ডেসিমেল সংখ্যা বাদ দিয়ে আমার বাইনারি সংখ্যা রয়েছে, তাকে পরিবর্তন করব ডেসিমেল। কিভাবে? অর্থাৎ এবার হবে কনভার্ট ফ্রম বাইনারি টু ডেসিমেল। বাইনারি টু ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেলে পরিবর্তন। কিভাবে? আমি অন্য কোনো নতুন সংখ্যা যাচ্ছি না, নতুন সংখ্যাও হবে, আমরা এই সংখ্যায় যাব, তাহলে আমাদের কাছে প্রমাণিত হবে যে আমাদের ম্যাথ বা অঙ্ক যেটা ম্যাথমেটিক্সটা সেটা আমাদের সঠিক হয়েছে। আমি প্রথমে এই সংখ্যায় চলে যাচ্ছি, আমার একটা বাইনারি সংখ্যা 110000, এটা বাইনারি দিলাম, এটা আমাদের কত হবে ডেসিমেল এই সংখ্যা, আমি এগুলো মুছে দিচ্ছি সাইডে। তাহলে এটা আমাদের অ্যানসার কত আসবে 48। দেখাই কিভাবে। তাহলে আবার বলে দিচ্ছি বাইনারি থেকে এবার ডেসিমেল। আবার একটা বাইনারি সংখ্যা দিলাম 110000, বাইনারিতে রয়েছে কত হবে ডেসিমেল, উত্তর আমাদের জানা রয়েছে 48। তবু আমরা অঙ্ক করে যাব যে কি করে 48 আসে সেটা দেখার জন্য, মানে অঙ্কের আসল নিয়মটা জানার জন্য। খুব সহজ। এর আগের পার্টে যখন করলাম সেই ক্ষেত্রে ছিল ডেসিমেল থেকে বাইনারি, কাজ কি করেছিলাম না ডেসিমেল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করেছিলাম। এবার উল্টো হচ্ছে, সেই ক্ষেত্রে প্রসেসে উল্টো হয়ে যাবে, ভাগের পরিবর্তে কি হবে গুণ হবে। কি গুণ? কার সঙ্গে গুণ না এখানে যেটা আমাদের বাইনারি সংখ্যা রয়েছে প্রত্যেকটা ডিজিট, এগুলোকে এক একটা ডিজিট বলা থাকে, এক একটা ঘর, আগে বলছিলাম পাত্র বা ঘর বলা যেতে পারে, এই প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 2 দ্বারা গুণ হবে। যেমন ফার্স্টে রয়েছে 1 ইনটু 2, লিঙ্ক থাকবে, প্লাস যুক্ত দ্বারা লিঙ্ক থাকবে, সম্পর্ক থাকবে। আবার পরে রয়েছে 1 ইনটু 2 প্লাস 0 ইনটু 2 প্লাস
0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। তাহলে আমাদের বাইনারি থেকে ডেসিমাল করার জন্য কি বললাম, বাইনারি যে ডিজিটগুলো থাকবে সেই প্রত্যেকটা ডিজিট বা ঘরগুলোকে 2 দ্বারা গুণ করে যাব। এক একটা ডিজিটের সঙ্গে লিংক কিভাবে রাখলাম, প্লাস দ্বারা লিংক রাখলাম। এই পর্যন্ত ক্লিয়ার? আবার বলে দিই, কোনো অঙ্ক বা আজকের ক্লাসে নাম্বারিং সিস্টেমের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকলে বা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট দিয়ে আমাদের সেই কোশ্চেনগুলো করে থাকবে, আমার পরের ক্লাসে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে এখানে এবার চলে যাচ্ছি, পাওয়ার দিতে হবে। পাওয়ার এর আগে আমাদের ক্লাস 7, 8, 9 নিশ্চয়ই তোমরা পড়েছো পাওয়ার জিনিস, যেটা মাথায় বসে থাকে। যেমন 5 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 5 ইনটু 5। এই যে মাথায় যেগুলো থেকে থাকে সেগুলো হচ্ছে পাওয়ার। 3 টু দি পাওয়ার 7 অর্থাৎ 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3। এটাই এই মাথায় যেগুলো থেকে থাকে সেগুলো হচ্ছে পাওয়ার। তো এখানে আমরা পাওয়ার দিয়ে থাকবো। কিভাবে পাওয়ার না, নিজের বসানোর সুবিধার জন্য শেষ দিক থেকে স্টার্ট করবো। কারণ এখানে আমরা যে ক্ষেত্রে ডেসিমাল থেকে বাইনারি করেছিলাম, সংখ্যাটা উল্টো দিক থেকে বসিয়েছিলাম এইভাবে। ঠিক কিভাবে পাওয়ার আমরা স্টার্ট করবো শেষের দিক থেকে, যেটা কমন সবার মধ্যে 2 হচ্ছে কমন। এখানে 2 এর মাথায় দেবো 0 থেকে স্টার্ট করবো, 0। তারপরে দিলাম 1 শেষ দিক থেকে, কিন্তু প্রথম 2 এর টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3, 4, 5। এই হচ্ছে আমাদের আসল যে কাজ, সেটা প্রায় কমপ্লিট। এবার সব ক্যালকুলেশন করে বার করতে হবে। ক্যালকুলেশন প্রথমে যাচ্ছি 1 ইনটু 2 টু দি পাওয়ার 5। এর মানে কি হচ্ছে, এখানে একটা জিনিস বলে রাখি, 2 টু দি পাওয়ার 5। এটা অনেকে এই জিনিসটা ভুল করে থাকে যে 5 ইনটু 5, এটা কিন্তু ভুল। এই পুরো জিনিসটা ভুল। 2 এর মাথায় পাওয়ার দেওয়া আছে 5, মানে 2 এর ক্ষমতা হচ্ছে 5 গুণ। কিভাবে 5 গুণ বোঝানোর জন্য না, 2 ইনটু 2 2 এইভাবে, এই হচ্ছে 5টা 2। অর্থাৎ কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। 2 এর পাওয়ার 5 দেওয়া আছে, এর মান হচ্ছে 32 প্লাস একইভাবে 1 ইনটু 2 টু দি পাওয়ার 4, যার মান হবে 16 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 3, যার মান হবে 8 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 2, যার মান হবে 4 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1, একটাই মান, যার মান হবে 2 প্লাস এই জায়গায় রয়েছে আমাদের আরেকটা জানার বিষয়, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থেকে থাকে, যেমন এখানে 2 এর পাওয়ার 0, যে কোনো কিছু a টু দি পাওয়ার 0 বা b টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 হয়ে থাকলে তার মান সর্বদা 1 হয়ে থাকে। 1 এই জিনিসটা জানা না থাকলে পুরোপুরি অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 2 এর পাওয়ার দেওয়া আছে 0, 2 টু দি পাওয়ার 0, এর মান কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এবার আমাদের ক্যালকুলেশন 32 into 1, 32 plus 16 into 1, 16 plus 8 into 0, 0 plus 0, 0, 0, 32 plus 16 equal 48 হয়ে গেছে। মিলে গেছে আমাদের। কনভার্ট ফ্রম বাইনারি টু ডেসিমাল, বাইনারি নাম্বার থেকে ডেসিমাল করলাম। দেখে নাও একবার ঠিক কিভাবে নিজেরা করবে, যেটা আমাদের 27 অর্থাৎ 11011, এটা নিজেরা করবে। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই দেবে। আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাস আমাদের পরের বিষয় নিয়ে আমরা চলে আসবো।